প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমি আরিফুর রহমান। দর্শক, আমরা চোখ রাখবো যুক্তরাষ্ট্রের গণমাধ্যম, চোখ রাখবো মিডল ইস্ট এবং বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে। যে বিষয়গুলি প্রথমে আলোচনা করব সেটা হলো যে এই মধ্যবর্তী নির্বাচন নিয়ে ডেমোক্রেট একজন নেতা একটি মন্তব্য করেছেন, সে বিষয়টি নিয়ে কথা বলবো। মধ্যপ্রাচ্যে কি সত্যি আক্রমণ হতে যাচ্ছে ইরানের দিকে? তৃতীয় বিশ্বযুদ্ধের এরই মধ্যে অনেক বিশ্লেষক বলছেন যে এই যদি কোনো কারণে যুদ্ধটি ঘটে যায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ এক প্রকার হয়ে যেতে পারে। আমাদের বাংলাদেশের নির্বাচনকে ঘিরে বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক রয়েছে এবং পক্ষ বিপক্ষ আমরা লক্ষ্য করছি। নির্বাচনের পূর্ববর্তী যে ঘটনাগুলো ঘটে বাংলাদেশের, সেই ঘটনাগুলো আছে, আমরা সেই ঘটনাগুলোর দিকে চোখ রাখবো। আমাদের সাথে আজকে অংশগ্রহণ করবেন সিপিএস সারোয়ার চৌধুরী, আমাদের সাথে অংশগ্রহণ করবেন ডাক্তার মাহবুবুল চৌধুরী, এছাড়া ডক্টর শওকত, উনিও অংশগ্রহণ করবেন, এবং নিউজ আপডেট জানাচ্ছেন আমাদের প্রিয় মুখ জনাব নাজমুল হাসান। ধন্যবাদ আরিফ, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ রবিবার, ফেব্রুয়ারি মাসের 8 তারিখ। প্রচন্ড ঠান্ডা নিউ ইয়র্কে আজকে, শৈত্যপ্রবাহ, একজনের টেম্পারেচার মাইনাস, যদিও বলা হচ্ছে ফারেনহাইট এটা 4 ডিগ্রি, কিন্তু সেন্টিগ্রেড এটা প্রায় -16-17 মতন বলা হচ্ছে। প্রচন্ড শীত, রাস্তাঘাটে তেমন একটা লোক আমি অবশ্য দেখিনি একটু আগেও, এবং আগামীকালও কিছুটা হালকা শীত বা প্রচন্ড শীত থাকবে। তবে পরশুদিন থেকে বলা হচ্ছে কিছুটা কমে আসবে শীতের চাপ, এবং বুধবার দিন বলা হচ্ছে 41 ডিগ্রি 41 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা। যাই হোক, এই হচ্ছে বর্তমান অবস্থা নিউ ইয়র্ক শহরের। ঠিক সেই অবস্থায় আপনাদের জানাচ্ছি প্রেসিডেন্ট ট্রাম্পের আজকে একটি বিশাল বিজয় অর্জিত হয়েছে ফিফথ সার্কিট কোর্ট অফ অ্যাপিলসে, এবং সেখানে ফিফথ সার্কিট কোর্ট অফ অ্যাপিলস যেটি 2-1 ভোটে, অর্থাৎ সেখানে 3 জন বিচারক থাকে আপিলস কোর্টে। সেই আপিলস কোর্টের 2 জন বিচারক ট্রাম্প প্রশাসনের যে চলমান প্রক্রিয়া, যে কোনো ভাবেই যাদেরকে গ্রেফতার করা হয় অভিবাসী যুক্তরাষ্ট্রের সামান্যতম ইমিগ্রেশনের আইন ভঙ্গ করার কারণে যাদের গ্রেফতার করে তাদেরকে অনির্দিষ্টকালের জন্য আটক রাখার যে বিধান প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন কার্যকর করেছে সেটি অব্যাহত রাখতে পারে। সেই রায়টি আজকে দিয়েছে ফিফথ সার্কিট কোর্ট অফ অ্যাপিল। যদিও ধারণা করা হচ্ছে এই রায়টি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে নির্ধারিত হবে, এবং এই রায়ের ফলে গত 30 বছর ধরে বিভিন্ন প্রশাসন যুক্তরাষ্ট্রের যে যাদেরকে গ্রেফতার করা হতো তাদেরকে বাধ্যতামূলক আটক আদেশ দেবার ব্যাপারে অনেকটা অনীহাই প্রকাশ করে এসেছিল, এবং একেবারে ক্রিমিনাল অপরাধের সাথে সংশ্লিষ্ট না থাকলে কাউকে ডিটেনশনে নেওয়া হতো না, কিংবা যাদের সামান্যতম ইমিগ্রেশন ভায়োলেশন ছিল তাদেরকে বন্ডের মাধ্যমে মুক্তি দেওয়া হতো। কিন্তু সেই বিধানটিও আজকে আপিলস কোর্টের মাধ্যমে নাকচ হয়ে গেছে। অর্থাৎ ট্রাম্প প্রশাসন চাইলেই এখন যে কোনো ব্যক্তিকে সামান্যতম ইমিগ্রেশন আইন ভঙ্গ করার কারণে আটক রাখতে পারে, এবং তা অনির্দিষ্টকালের জন্য। সেই ফিফথ সার্কিট কোর্ট অফ আপিলস এই রায়টি দিয়েছে, এবং এই রায়ের ফলে এত দীর্ঘদিন ধরে, গত প্রায় 3 দশক ধরে বিভিন্ন নিম্ন আদালতে যে সমস্ত রায় ছিল এই ডিটেনশনের বিরুদ্ধে, সেগুলো অকার্যকর হয়ে গেল। অথবা এখন থেকে ট্রাম্প প্রশাসন চাইলেই যে কোনো ব্যক্তিকে সামান্যতম ইমিগ্রেশন বিধিমালা ভঙ্গের কারণে আটক রাখতে পারেন, এবং তা অনির্দিষ্টকালের জন্য, এবং বন্ড কিংবা জামিন নাও দিতে পারেন। অর্থাৎ বন্ড কিংবা জামিন প্রদানের জন্য সরকার কিংবা প্রশাসন বাধ্যবাধকতার আওতায় আর থাকছে না ফিফথ সার্কিট কোর্টের আপিলসের কারণে, এবং এতে সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসন সমস্যাটি আরো তীব্র আকার ধারণ করছে। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প যেই প্রক্রিয়ায় ইমিগ্রেশন যুক্তরাষ্ট্রে বিভিন্নভাবে তারা অবস্থান করছেন, আইন বহির্ভূত ভাবে কিংবা বৈধ কাগজপত্রহীন ভাবে তাদেরকে বহিষ্কার করার যে প্রক্রিয়া তার দ্বিতীয় মেয়াদের দায়িত্বভার গ্রহণের দিন থেকেই শুরু করেছেন, এটি আরো জোরদার হওয়ার অন্যতম একটি সুযোগ আজকে প্রেসিডেন্ট ট্রাম্প পেয়ে গেলেন এই ফিফথ সার্কিট কোর্ট অফ অ্যাপিলস এর রায়। 2-1 বিচারক সিদ্ধান্ত, 3 জন বিচারকের মধ্যে 2 জন ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে সমর্থন করে বলেছেন যে আইনটি দীর্ঘদিন ধরেই প্রচলিত ছিল। আগের প্রশাসনগুলো আইনগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে গুরুত্ব প্রদান করেনি। তার অর্থ এই নয় যে বর্তমান প্রশাসন সেটিকে একই ধারা অব্যাহত রাখবে। অর্থাৎ বর্তমান প্রশাসন যদি আইন প্রয়োগকে
তাদের আইন প্রক্রিয়া তাদের ইমিগ্রেশন বিধিমালা কার্যকর করার প্রক্রিয়া হিসেবে বেছে নেয়, তাহলে সেটা আইনসম্মত কাজ হিসাবেই তারা মনে করছেন। এবং যে বিচারক এটি দিয়েছেন, তিনি যে বিচারক এই রায়টি দিয়েছেন, রায়টি লিখেছেন মূলত, তিনি প্রেসিডেন্ট রিগান কর্তৃক মনোনীত হয়েছিলেন অ্যাপিলস কোর্টে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে অ্যাপিস্টিনের ফাইল, আপনারা জানেন সারা যুক্তরাষ্ট্র জুড়ে তোলপাড় কাণ্ড চলছে অ্যাপিস্টিনের ফাইল নিয়ে। এবং আজকে একজন রিপাবলিকান কংগ্রেস সদস্য, এই প্রথম রিপাবলিকান কংগ্রেসের, এবং যিনি এই অ্যাপিস্টিন ফাইল জনসাধারণের উন্মুক্ত করে দেওয়ার ব্যাপারে মুখ্য ভূমিকা রেখেছিলেন হাউস অব রিপ্রেজেন্টেটিভে, সেই রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি আজকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব এর পদত্যাগ দাবি করেছেন। সরাসরি কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিকের পদত্যাগ দাবি করেছেন অ্যাপিস্টিনের সাথে বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে। লুটনিক যদিও তার দায় স্বীকার করে নিয়েছেন ইতিমধ্যে যে তিনি অ্যাপিস্টিনের সাথে তার যোগাযোগ ছিল, যদিও পরবর্তীতে তার যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলেন বলে, যেমনটি প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছেন যে যোগাযোগ ছিল, কিন্তু পরবর্তীতে তিনি অ্যাপিস্টিনকে তার মার-এ-লাগো থেকে বেরও করে দিয়েছিলেন। এই বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের পদত্যাগ, এই প্রথম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের একজন ক্যাবিনেট সেক্রেটারি পদত্যাগ দাবি করলেন একজন রিপাবলিকান দলীয় কংগ্রেস সদস্য। আজকে এনবিসি নিউজের এক অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে হাওয়ার্ড লুটনিক যে স্বীকারোক্তি দিয়েছেন জেফরি অ্যাপিস্টিনের সাথে তার সম্পর্কের ব্যাপারে, এর ফলে তাকে কি কংগ্রেশনাল কমিটিতে জেরা করার জন্য আমন্ত্রণ জানানো যায় কিনা, এই প্রশ্নের উত্তরে থমাস ম্যাসি কংগ্রেস সদস্য বলেছেন আমন্ত্রণের প্রশ্নই ওঠে না, তাকে ইমিডিয়েটলি অনতিবিলম্বে তার পদত্যাগ করাই বাঞ্ছনীয়। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের আজকে আপিল করেছেন সুপ্রিম কোর্টে, এবং এটি একটি অস্বাভাবিক আবেদন। একজন প্রেসিডেন্টের পক্ষে একটি সুপ্রিম কোর্টে মাত্র $5 মিলিয়ন জরিমানা মওকুফ করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। আপনাদের অনেকেরই হয়তো মনে আছে যে কয়েক বছর আগে নিউ ইয়র্কে একজন লেখিকা ইউজিন ক্যারলকে যৌন নিগ্রহের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন জুরি বোর্ড কর্তৃক প্রেসিডেন্ট ট্রাম্প, এবং তাকে $5 মিলিয়ন জরিমানা করা হয়েছিল। সেই জরিমানাটি নাকচ করে বাতিল করে দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এবং তার আইনজীবীরা, প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীরা যে অজুহাত দেখিয়েছেন সেটিও একটি অভাবনীয় অজুহাত। তারা বলেছেন যে যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালনকালীন সময় তার পক্ষে এই ধরনের ছোটখাটো বিষয়ে নজর দেওয়া খুবই অসম্ভব বলা যায়, এবং সেই জন্যই তিনি মনে করেন যে এই মামলাটি আর চলমান রাখা উচিত নয়। এবং তিনি সেই পরিপ্রেক্ষিতেই প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছেন তারা যেন এই $5 মিলিয়ন যে জরিমানা সহ যে শাস্তিটি আছে সেটি সম্পূর্ণভাবে নাকচ করে দেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে আপনারা জানেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্বভার গ্রহণ করার পর থেকে আমরা হয়তো অনেকেই জানি না, লক্ষ্য করেছি যদিও গ্রোসারি সামগ্রীর দাম বাড়তে শুরু করেছে, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যারিফ অর্থাৎ শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রে আমদানি করা বিভিন্ন পণ্যের দাম ক্রমবর্ধমান হারে বেড়েই যাচ্ছিল। সেই বিষয়টি এতদিন ধরে, গত 1 বছর ধরে একটানা দৃষ্টি রেখেছে এনবিসি নিউজ, এবং এনবিসি নিউজ আজকে তাদের সেই তথ্য প্রকাশিত একটি তথ্য জানিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্বভার গ্রহণ করার পর কিছু জিনিসের মূল্য আকস্মিকভাবে বেড়ে গেলেও পরবর্তীতে ধীরে ধীরে সেগুলি কমতে শুরু করেছে। আজকে তারা সেই রিপোর্টটি দিয়ে বলেছে যে বিশেষ করে ডিম, ব্রেড, গ্রাউন্ড বিফ অর্থাৎ এবং চিকেন এবং অন্যান্য গ্রোসারি সামগ্রীর দাম বৃদ্ধি পেয়েছিল, এটি সত্যি। কিন্তু পাশাপাশি সাম্প্রতিককালে দেখা যাচ্ছে তারা প্রাইস মনিটরিং করে দেখতে পেয়েছেন যে জনগণের পক্ষে এখন সেগুলো অনেকটা সহনীয় পর্যায়ে চলে এসেছে। বিশেষ করে তারা বলেছেন যে ডিমের মূল্য ব্যাপক হ্রাস হয়েছে ডিমের সাম্প্রতিককালে, এবং তারা বলেছেন যে 2025 সালে ডিমের মূল্য গত স্প্রিং এ যে হারে বৃদ্ধি পেয়েছিল সেই তুলনায় এখন
30% হ্রাস পেয়েছে ডিমের মূল্য। সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে গড়পড়তায় আমি হিসাবটা বলছি। এবং এরপরে অরেঞ্জ জুসের মূল্য হ্রাস পেয়েছে প্রায় ২৮%। এবং আরেকটি বিষয়, তারা গ্রাউন্ড বিফের মূল্য হ্রাস পেয়েছে ১৫%। যদিও বিফ গোমাংসের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। সেটি অবশ্য এনবিসি নিউজ উল্লেখ করেনি। এনবিসি নিউজ শুধু গ্রাউন্ড বিফের কথা উল্লেখ করে বলেছে ১৫% ২০২৫ এর জানুয়ারির তুলনায় ২০২৬ এর জানুয়ারিতে ১৫% কম মূল্যে পাওয়া যাচ্ছে এই গ্রাউন্ড বিফ। এবং এর পাশাপাশি আ আ অন্যান্য মাংস এবং বিশেষ করে চিকেনের মূল্য বৃদ্ধি পেয়েছে। তবে অ্যা আ তবে চিকেনের মূল্য এখনো কমার কোনো তেমন লক্ষণ দেখা যাচ্ছে না। সেটি এখনো ক্রমবর্ধমান অবস্থায় রয়েছে যদিও। আমেরিকার অভিবাসন সম্পর্কে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানি, এবং মন্তব্য করতে গিয়ে তিনি মহাম আম নবী মোহাম্মদের কাছ থেকে যুক্তরাষ্ট্র প্রশাসনের শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্যও করেছেন। তিনি মেয়র মামদানি বলেছেন যে নিউ ইয়র্ক অভিবাসন নিয়ে আলোচনা করার সময় ইসলামিক ইতিহাসের কথা উল্লেখ করে মেয়র বলেন, অভিবাসীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি গঠনের সময়, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে অভিবাসীদের প্রতি বর্তমান প্রশাসনের যে দৃষ্টিভঙ্গি কিংবা আইন প্রণেতাদের যে দৃষ্টিভঙ্গি হওয়া উচিত, সেটি সেই যুক্তরাষ্ট্রের নবী মোহাম্মদের অভিজ্ঞতার প্রতিফলন ঘটানো উচিত তাদের সেই দৃষ্টিভঙ্গিতে। অভিবাসন সম্পর্কে মা তার দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসের ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে মামদানি বলেন, ইসলাম একটি ধর্ম যা অভিবাসনের আখ্যানের উপর ভিত্তি করে তৈরি। অর্থাৎ অভিবাসনের উপরেই ইসলামের ভিত্তি তৈরি বলে মেয়র মামদানি আজকে দিন কয়েক আগে মন্তব্য করেছেন, এবং তিনি বলেছেন হিজরতের দিকে ইঙ্গিত করে তিনি এই কথাটি বলেছেন যে নবী মুহাম্মদ মক্কা থেকে মদিনা যাত্রা করেছিলেন, হিজরত করেছিলেন, এবং ইসলামী ঐতিহ্যের একটি সংজ্ঞায়িত মুহূর্ত হিসাবে হিজরতের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে নবী মুহাম্মদও একজন অপরিচিত ছিলেন। নবী মোহাম্মদও একজন অপরিচিত অপরিচিত ছিলেন সেই মক্কাতে, এবং সেখান থেকে তিনি বিতাড়িত হয়ে মদিনাতে হিজরত করেছিলেন এবং মদিনাতে বসতি গড়ে করেছিলেন। আজকে দুটোই ইসলামের পবিত্র নগরী হিসেবে চিহ্নিত। একটি তার অরিজিনাল বাসস্থান ছিল, একটি পরবর্তীতে তিনি যেখানে হিজরত করেছিলেন সেটি। এবং মেয়র মামদানি আজকে এই প্রসঙ্গটি উল্লেখ করে তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র প্রশাসনের উচিত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হিজরতের ইতিহাসকে পর্যালোচনা করে, হিজরতের বর্ণনাগুলোকে পর্যালোচনা করে কিভাবে অভিবাসনের মাধ্যমে সমৃদ্ধ নগরী গড়ে তোলা যায়, সেই বিষয়ে দৃষ্টিভঙ্গি প্রদান করা। তিনি মক্কা থেকে পালিয়ে এসেছিলেন এবং মদিনায় তাকে স্বাগত জানানো হয়েছিল। অর্থাৎ মেয়র মামদানি ইঙ্গিত করেছিলেন, যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে আসে তাদেরকে স্বাগত জানানোই হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, এবং সেই শিক্ষা থেকেই যুক্তরাষ্ট্রের অভিবাসন সম্পর্কিত সমস্যাটির আশু সমাধান সম্ভব বলে মেয়র মামদানি বলেন। মেয়র মামদানি ঐতিহাসিক রেফারেন্সটিকে আতিথেয়তা এবং আশ্রয়ের একটি শিক্ষা হিসেবেও উপস্থাপন করেছেন, এবং পরামর্শ দিয়েছেন যে এটি দুর্দশা থেকে পালিয়ে আসা মানুষের অতি প্রতি সমাজ কিভাবে প্রতিক্রিয়া দেখায় তার দৃষ্টিভঙ্গি প্রদান করে। মন্তব্যগুলি দ্রুত অনলাইনে যোগাযোগে আকর্ষণ করেছে, এবং সমর্থকরা মন্তব্যগুলিকে বিশ্বাসে প্রথিত করুণার আবেদন হিসাবে প্রশংসা করেছেন। অপরদিকে সমালোচকরাও প্রশ্ন তুলেছেন অবশ্য। নিউ ইয়র্ক সিটিতে জানুয়ারিতে খুন ও গুলির ঘটনা হ্রাস পেয়েছে, কিন্তু ধর্ষণ এবং ইহুদি বিদ্বেষ অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। নিউ ইয়র্ক সিটিতে এই চলতি মাসের জানুয়ারিতে খুন ও গুলির ঘটনা আর হ্রাস, এবং ধর্ষণ এবং ইহুদি বিদ্বেষ অপরাধ বৃদ্ধি পেয়েছে। ২০২৬ এর জানুয়ারিতে খুন ও গুলির ঘটনার রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, কিন্তু NYPD বলছে ধর্ষণ এবং ইহুদি বিদ্বেষ অপরাধ বেড়েছে। ২০২৬ সালের নতুন বছরে বন্দুক সহিংসতার ক্ষেত্রে নিউ ইয়র্ক সিটিতে এখন পর্যন্ত সবচেয়ে নিরাপদ জানুয়ারি দেখা গেছে ২০২৬ সালের জানুয়ারি মাস। এবং সেই সাথে সিটির ইতিহাসে সবচেয়ে কম খুন, গুলির ঘটনা এবং গুলির শিকারের ঘটনা ঘটেছে গত ২রা ফেব্রুয়ারি। এই বিষয়ে পুলিশ কমিশনার টেশিকা জেস ঘোষণা দিয়ে বলেছেন যে সর্বশেষ অপরাধ পরিসংখ্যান অনুসারে NYPD যেটি সংরক্ষণ করে থাকে, নিউ ইয়র্ক সিটিতে ৪০ টি গুলির ঘটনা এবং এতে ৪৭ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
যা যথাক্রমে ২০২২ এবং ২০১৯ সালের স্থাপিত পূর্ববর্তী সর্বনিম্ন ৫০ এবং ৫৬ রেকর্ডের তুলনায় কম। নিউ ইয়র্ক সিটির আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ জানিয়েছে এটি শুধু ঘটনার সংখ্যার বিষয় নয়, খুনের ঘটনার ইতিহাসের যেকোনো জানুয়ারি মাসের তুলনায় সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে ২০২৬ এর জানুয়ারিতে, যা ২০১৮ এবং ২০২২ সালে স্থাপিত পূর্ববর্তী ২২ টি খুনের রেকর্ডকেও ভেঙে দিয়েছে। ২০২৬ এর জানুয়ারি মাসে ম্যানহাটন এবং স্ট্যাটেন আইল্যান্ডে একটিও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। আপাতত আজকে এখানেই শেষ করি। আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। আপনাকে একটু যেতে দিব না, কারণ অনেকগুলো ব্যাপার আছে আপনার সাথে একটু আলোচনা করতে চাই। আপনি যে বিষয়টি বললেন যে ধর্ষণ ও ইহুদি বিদ্বেষটা বেড়েছে, তো অ্যাজ এ জার্নালিস্ট হিসেবে আপনার কাছে কি মনে হয় যে এই অপরাধটা বাড়ার কারণটা কি? ইহুদি বিদ্বেষটা তো বেড়েছে, এটা বিশেষ করে নভেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচনী প্রচারণা কেন্দ্র করে ইহুদি সম্প্রদায়ের বিষয়ে এবং অ্যান্টি-সেমাইটিজমের বিষয়ে মেয়র মামদানি যে তার নির্বাহী আদেশ জারি করেছেন, সেই পরিপ্রেক্ষিতেও কিছুটা বাড়তে পারে সেটি বলা হচ্ছে। কিন্তু ধর্ষণের ঘটনা যেটি বেড়েছে বলে বলা হচ্ছে, সেটি বলছে যে ধর্ষণের সংজ্ঞাটাকে পরিবর্তন করা হয়েছে। এখন ফিজিক্যাল ধর্ষণ যেটা বলা হয় এতদিন ধরা হতো, সেটা থেকে এখন আকার ইঙ্গিতেও যদি সেই ধরনের কোনো আঘাত কিংবা চিহ্ন মানসিকভাবেও বিপর্যস্ত করার চেষ্টা করা হয়, সেটাকে এখন ধর্ষণের সংজ্ঞা হিসেবে নির্ধারণ করা হয়ে থাকে এবং এর পরিপ্রেক্ষিতেই ধর্ষণের হারটা বেড়েছে বলা হচ্ছে। আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখবো যে আপনি তো বহু বছর ধরে সাংবাদিকতা করছেন। আমরা লক্ষ্য করলাম যে এখনকার এই শীতে সর্বমোট নিউ ইয়র্কের যে তথ্য, নিউ ইয়র্ক সিটি থেকে আমরা পেয়েছি প্রায় ১৭ জন মারা গেছে এবং প্রায় ১০০ থেকে ২০০-র উপরে মানুষ আহত বলতে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হসপিটালাইজড হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে নিউ ইয়র্ক সিটির অনেক বাসী বলছে যে যেভাবে রাস্তায় তুষারগুলো পড়ে আছে এবং জনজীবনে যে দুর্ভোগ, এবং এই দুর্ভোগটা এর আগে যেটা হয়েছে যে সেই তুষারগুলো সরিয়ে এর আগেও যেটা এই অনুষ্ঠানে আলোচনা হয়েছে যদিও, তো তারপরে বলছি যে এরকম দুর্ভোগ, এরকম তীব্র ঠান্ডা খুব কমই হয়েছে। এই বিষয় নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? না, আমরা তো এই বিষয়ে প্রায় প্রতিদিনই আলাপ করে থাকি। তবে আমাদের অধ্যাপক সাহেব যেখানে থাকেন সেখানে বোধহয় খুব ভালো অবস্থান আছেন, কারণ সেটা খুব পশ এলাকা, পার্ক স্লোপ। যাই হোক, তবে নিউ ইয়র্ক সিটির ওভারঅল সামগ্রিকভাবে বলতে গেলে দেখা যায় রাস্তাঘাট এখনো তেমন পরিষ্কার করা হয়নি। এবং আরেকটি বিষয় যেটি আমার কাছে মনে হচ্ছে, সেটি হচ্ছে যে একটি নতুন প্রশাসন দায়িত্বভার গ্রহণ করার মাত্র ২ সপ্তাহের মধ্যেই এই ধরনের একটি প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে এবং প্রশাসন থিতু হবার আগেই এই ধরনের সমস্যা মোকাবেলার ক্ষেত্রে যে সামগ্রিক অবকাঠামোগত প্রস্তুতি থাকা দরকার, সেটি হয়তো এই প্রশাসনের ছিল না। এমনকি নিউ ইয়র্ক সিটিতে একজন পূর্ণাঙ্গ স্যানিটেশন কমিশনারও দায়িত্ব পালন করছিলেন না যখন এই তুষারপাতের বিপর্যয়টি ঘটে। তো আমার কাছে যেটি মনে হয় যে প্রশাসনিক দুর্বলতা, প্রশাসনের থিতু হবার ব্যাপারটি বিলম্বিত হওয়া, প্লাস এর পাশাপাশি সিটির সামগ্রিক যে অবকাঠামোগত পরিবেশ মোকাবেলার যে প্রক্রিয়াটি সক্রিয় থাকার কথা, সেটি হয়তো ছিল না বলে হয়তো এই সমস্যার সমাধান হচ্ছে। তবে অনেকদিন তো পার হয়ে গেল, প্রায় ২ সপ্তাহ তো হতে চললো। ২ সপ্তাহ যথেষ্ট আমি মনে করি এই তুষার সরিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময়। কিন্তু কোনো না কোনো কারণে মামদানি প্রশাসনের পক্ষে এই সমস্যাটির সমাধান করা এখনো সম্ভব হচ্ছে না, যদিও এই বিষয়ে মামদানি তেমন কথা বলছিল না। তবে আমি যেটা মনে করি যে প্রচন্ড শৈত্যপ্রবাহের কারণে, যদিও নিউ ইয়র্ক সিটিতে একসময় মেয়র লিন্ডসের সময় খুব সম্ভবত ৪৩ জন মারা গেছিল পুরো শীতের মৌসুমটাতে, আমাদের শীতের মৌসুম কিন্তু এখনো শেষ হয়নি। ১৭ জন এই পর্যন্ত নিহত হয়েছেন। এবং তবে সিটি প্রশাসনের পক্ষ থেকে এই বিশেষ করে যে সমস্ত লোকজন গৃহহীন ভাবে রাস্তাঘাট কিংবা সাবওয়েতে রাত্রি যাপন করেন বা দিন যাপন করেন, তাদেরকে সরিয়ে নেবার ব্যাপারেও কিছু পদ্ধতিগত সমস্যা দেখা দিয়েছে। এবং এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে যে কাঠামোগত
প্রস্তুতি থাকা দরকার ছিল। এটি এখন স্পষ্ট করেই বলা যায় যে বর্তমান মামদানি প্রশাসনের সেটি এখনো অর্জন করা সম্ভব হয়নি। আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন রাখবো, যদিও প্রশ্নটি পুরনো, কিন্তু এখনও বাঙালি পাড়ায় আমরা যদি কোনো রেস্টুরেন্ট বা বিশেষ কোনো জায়গায় বাঙালিরা একত্রিত হলে কিন্তু একটি কথা বারবার করে বলছে, সেই কথাটি হলো যে জোহরান মামদানি যে আদেশটি করেছে যে জুডিশিয়াল ওয়ারেন্ট হলেই আইএসকে সহযোগিতার ব্যাপারে এক ধরনের আশ্বাসের কথা বলেছেন। যদিও এই ঘটনা ঘটার কয়েক মাস বলছি না, কয়েক সপ্তাহ আগেও একটা ভিডিও বার্তায় উনি বলেছিলেন। তো আমি যেটা বলতে চাই, আইএস তো ফেডারেল আন্ডারে কাজ করে, তো এই নির্বাহী আদেশের প্রভাব কি আইএসের উপর পড়বে? আইএস কি নিউ ইয়র্ক সিটির জোহরান মামদানি যে বিষয়টি বলেছেন সেটা কি কর্ণপাত করবে? আমার তা মনে হয় না। এটাই যদি একটু ডিটেইলসে বলতেন। অনেকে তো মনে করছেন জোহরান মামদানি যা বলছে সেদিকেই আইএস মেনে চলবে। আমি কাউকে ফলস হোপে আশাবাদী হওয়ার জন্য বলি না কখনো। তার কারণটা হচ্ছে, আমি একটা কথা বলে রাখি, আমরা এই অনুষ্ঠানে একাধিকবার বলেছি যে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি একটি ইন্টারনাল মেমো লিক করে দিয়েছে একাধিক বার্তা সংস্থা। সেখানে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বলেছে জুডিশিয়াল ওয়ারেন্ট কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ারেন্ট ছাড়াও, এই দুইটা ছাড়াও আইস যদি মনে করে যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার প্রয়োজনে যে কোনো খানে তারা অভিযান চালাতে পারে, তারা চালাতে পারে। কারণ ফেডারেল সরকারের মূল দায়িত্ব, যেটা তাদের মূল করণীয় কাজ হচ্ছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা রক্ষা করা। আচ্ছা, সেক্ষেত্রে তারা যদি সেই অজুহাতেও যদি কাউকে আটকায়, কোনো ভবনে প্রবেশ করে, সাধারণত তারা করে না, এটা আমি বলতে চাই, যতক্ষণ পর্যন্ত না উপর নির্দেশ থাকে সাধারণত তারা করে না। এই কথাটাও আমাদের মনে রাখতে হবে, সাধারণত তারা করে না। কিন্তু যদি তারা মনে করে, সেক্ষেত্রে মেয়র মামদানি কিংবা গভর্নর হুকুলের আদেশে তেমন কিছু যায় আসে বলে আমার মনে হয় না। ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। অনেকে তো এক ধরনের জোহরান মামদানির যারা ফ্যান, তারা এক ধরনের মানে এখানে ফ্যানের কিছু নাই। আমার মনে হয় আমাদের অধ্যাপক সাহেব এই বিষয়ে একটু বলতে পারবেন, কারণ আইনের বিষয়ে আমরা সবাই যারা এই দেশে লেখাপড়া করছি, কিছুটা ল 101 বেসিক ল তো আমরা পড়েছি। এখানে বলা আছে ফেডারেল ল সুপারসিডস স্টেট এন্ড সিটি ল। আমার মনে নাজমুল ভাই প্রশ্নের না, ঠিকই আছে। জি, নাজমুল সাহেব যেটা বলছে ইট ইজ কারেক্ট। এটা হয়তো জাস্ট হয়তো কালক্ষেপ করতে পারে, সময় নিয়ে এদিক ওদিক টানাটানি করতে পারে, লোককে দেখানো যেতে পারে যে আমি তোমাদের পক্ষে ফাইট করছি। ইভেনচুয়ালি অফকোর্স ফেডারেল লটাই আপহোল্ড করবে এবং স্টেট ল বা সিটি ল তো প্রশ্ন ওঠে না, এটা ডাউন হবে। হাওবার যে কথাটা আমি একটু বলতে চাই এখানে, যে মামদানির একটা জিনিস আমি লক্ষ্য করছি, এই তথাকথিত আমাদের ইন্ডিয়ান স্টাইল পলিটিক্স বা বাংলাদেশি পলিটিক্সের মতো বেশি কথা বলা, একটু কাজ কম করা, একটু শো অফ করা। স্যানিটেশন ডিপার্টমেন্টটা কিন্তু কম্পার্টমেন্টালাইজড, তার মানে বিভিন্ন বড়তে তাদের নিজস্ব সাব হেডকোয়ার্টার আছে, স্যানিটেশনের জন্য যথেষ্ট পরিমাণ লোকজন আছে। এটা কোঅর্ডিনেট না করে, সে তো জানে যে স্যানিটেশন তো মেইন থিং। নিউ ইয়র্ক সিটির মেয়রকে যদি বলা হয়, যে কোনো সিটির, যে তোমার কাজটা কি, তো পরিষ্কার বাংলা কথা, ও আমাদের ঢাকাতেও তাই, করুক আর না করুক, সেটা হচ্ছে যে এই শহরটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। আমার মনে হচ্ছে মামদানি বোধহয় সেদিক দিয়ে এইবার ফেল করেছে। যদিও প্রথম লোক, দি থিং ইজ, আপনার একটা দিনও খুবই ইম্পর্টেন্ট এই দেশের জন্যে। যেমন আমরা বলি আমাদের 53 বছর বয়সেও আমাদের অ্যাকচুয়ালি আমরা অনেক কিছু শিখিনি বাংলাদেশের মানুষ, আমরা জানি না, আমরা নতুন রাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এসব চলে না। এভরি ডে শুড বি অ্যালার্টেড এবং সেইভাবে কাজ নিতে হবে। মামদানি যদি এইভাবে এগিয়ে যায়, তো যে কথা আপনি বলছেন, তার ভক্ত ফ্যান মরিদ তারা হয়তো দুঃখ পেলেও পেতে পারে, কিন্তু এখান থেকে তার অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। আই থিঙ্ক হি মাস্ট নিড টু লার্ন লেসন ফ্রম হিয়ার। কারণ আমি বলি, আমি ব্লুমবার্গের সময় দেখছি আপনার বাড়ির সামনে বিটুইন দি টু কার, যখনই একটা কার সরে যেত সামহাও কষ্ট করে বের করে নিত, ওই যে ফাঁকা জায়গাটা,
ওরা ওই বক কাটের মতো যে ছোট যে আপনার আইস পুশিং করার মেশিন যেটা উঠে নিয়ে এসো, এটা ইন বিটুইন আপনার পরিষ্কার করে দিয়ে যেত। রাস্তার কর্নার গুলো কিন্তু পরের দিনই পরিষ্কার থাকতো, ম্যানহাটন হোক, ব্রুকলিন হোক, যেখানে হোক। আমি এবার দেখছি না, কিন্তু আমাদের নজরুল হাসান সাহেব যেটা বলছেন যে হয়তো কিন্তু তার এনাফ সল্ট কিন্তু রয়ে গেছে, যথেষ্ট সল্ট রয়েছে। আপনি ব্রোঞ্জের তাদের যে হেডকোয়ার্টার গোডাউন একদম কানায় কানায় ভর্তি রয়ে গেছে। তা আপনি সল্টও দেন না, পরিষ্কার করেন না, ছোট ছোট ওই যে বক্কার যেগুলো দিয়ে স্নো পরিষ্কার করলেন না, এবার অবাক কাণ্ড। আমি 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 তাকে এটাকে মনে করি যে মামদানির বোধহয় এটা ফেলোর হতে পারে, এবং এখান থেকে যদি সে না শিক্ষা নেয়, সামনে বড় ঘূর্ণিঝড় আসতে পারে, বন্যা আসতে পারে, অনেক রকম বিপদ মুসিবত। তো বড় সিটি এটা আমার মনে হয় যে এইটা নজরুল হাসান সাহেব, আপনার স্যানিটেশন কমিশনার না থাকলেও কিছু যায় আসে না ভাই। অর্ডার ইজ অর্ডার। লোকটা কাজ করছে ঠিকই, কষ্ট করছে, রাত দিন ঘোরাঘুরি করছে, ফর হোয়াট আই ডোন্ট নো ভাই। না না, আমি যে জন্য বলেছি যে স্যানিটেশন কমিশনার তার অস্থায়ী দায়িত্ব আর স্থায়ী দায়িত্বের ভিতরে একটু কিছুটা ডিফারেন্স আছে সরকারের সিনিয়র লেভেল পজিশন গুলোতে, কারণ সাবঅর্ডিনেটদের কমান্ড করার ক্ষেত্রে সেটি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অন্য একটা বিষয় আমি কথা বলতে চাই। আমার কাছে মনে হচ্ছে যেন মামদানি তার প্রথম মেয়াদে 1 মাস পূর্তি না হতেই তার দ্বিতীয় মেয়াদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। কারণ তিনি যেভাবে তার কর্মসূচিগুলো ঘোষণা করেন তাতে মনে হচ্ছে যে তার ইলেকশনটা বোধহয় আগামী জুন জুলাই মাসে আরেকটা সেকেন্ড টাইম মেয়র ইলেকশন। তার কারণ আমি একটু উদাহরণ হিসেবে বলি যে যেদিন তুষারপাত হলো নিউ ইয়র্কে, সেদিন সকালবেলা উনি কি করলেন, ব্রুকলিনে আমাদের শওকত আলী সাহেবের বাসার কাছে গিয়ে পরিষ্কার বরফ পরিষ্কার করে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দাও। কিন্তু উনি তখনও খেয়াল রাখলেন না যে উনার স্যানিটেশন ট্রাক গুলো কি নিউ ইয়র্ক সিটি রাস্তাঘাট পরিষ্কার করছে। উনি কয়েকজন ফটোগ্রাফার আর দুর্বল লোক নিয়ে গ্রুপ ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন। কেন? তখন কি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার সময় একজন মেয়রের, যিনি মাত্র কয়েকদিন আগে দায়িত্ব নিয়েছেন, এবং এত বড় একটা তুষার ঝড়, যে তুষার ঝড়ের ঘোষণা আসছে প্রায় 6-7 দিন ধরে অনবরত। এইটাতে মনে হচ্ছে যে উনি উনার প্রথম মেয়াদের দায়িত্ব উনি সম্পূর্ণ করে ফেলেছেন, দ্বিতীয় মেয়াদের নির্বাচনী প্রচারণা নেমেছেন। That is very unfortunate. দেখা যাক, হোপ ফর দি বেস্ট। আমরা আশা করব হি উইল লার্ন ফ্রম ইট, এবং ভবিষ্যতে আরো ইমপ্রুভমেন্ট করবে। বিভিন্ন ক্ষেত্র আছে কিন্তু সেগুলো দেখার সুযোগ আমাদের। আরেকটা উদাহরণ দিই, ওনার এই প্রচারণার সিম্বলিজম সম্পর্কে আরেকটা উদাহরণ দিই। উনি 2K চাইল্ড কেয়ার প্রজেক্ট ঘোষণা করবেন সাংবাদিক সম্মেলনে। ওইখানে 20-22 2 বছরের কিংবা তার বয়স্কদের সাংবাদিক সম্মেলনে মঞ্চে উঠে নাচ গান নাচানাচি করার কি দরকারটা ছিল? এটাও একটা কথা। এটা বিষয়টা হলো যে এখানকার সিটির মেয়র প্রেসিডেন্ট নাকে তেল দিয়ে ঘুমোতে পারে, ওটা কি যায় আসে না, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ফার্স্ট ইউনিটটাই কিন্তু সিটি লিডারশিপ। তো এখন এখানে এবং ব্রাদার, নিউ ইয়র্ক সিটি কিন্তু আমেরিকার লার্জেস্ট সিটি। ইয়েস, সো এইটা তার বোঝা উচিত ছিল। এবং যে স্যানিটেশন কমিশনার, এটা তো ফার্স্ট তার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া উচিত ছিল। আমি তার অ্যাপয়েন্টমেন্ট গুলোর ভিতরে আমি যা দেখছি, আমরা ওইভাবে বিচার না করলেও আমি মনে হয় এক্সপেরিয়েন্স, স্মার্টনেস, মোবিলিটি আমি দেখছি কিছুটা স্থবিরতা আছে। কোন কোন কর্নার থেকে প্রচন্ড রকমের স্থবিরতা, প্রচন্ড রকম। এখানে এরিক অ্যাডাম যখন আসছিল, তখনও এরিক অ্যাডাম তো জীবনের প্রথম শুরুই করছিল হেসে হেসে, এবং প্রচন্ড মার খেয়ে বিদায় নিয়ে অপমানিত, হাসতে হাসতে বেচারা চলে গেল, কাজ তো খুব কম করলো। কিন্তু তার যে অ্যাপয়েন্টমেন্ট গুলো ছিল, সত্যি তার ভিতরে আমি লক্ষ্য করছি যে দুর্নীতির কথা বাদ দিলে হি ওয়াজ ভেরি ফাংশনিং মেয়র। কিন্তু হ্যাঁ, দৌড়তো, কিন্তু সে দৌড়তো খুব। তো এখন এই বিষয়গুলো আপনার মামদানি দৌড়চ্ছে, কিন্তু দৌড়চ্ছে ফরওয়ার্ড, এটা তো দেখতে হবে, তাই না? প্রতিটি ক্ষেত্রে আমি তো বলছি যে আমি দেখেছি যে 2-3 দিনের ভিতরেই কর্নারে কর্নারে আপনি দেখেন বিশাল এলাকা পড়ে রয়েছে,
এই যে 4th এভিনিউর পাশ দিয়ে খালি রয়ে গেছে, কোনো গাড়িও নেই, ঢুকতেও পারবে না, বেরোতেও পারবে না, ফলে ইট ইস ওপেন নাও, অথচ জায়গাগুলো পরিষ্কার করা হলো না। তো এরা যে কে কোথায় করছে আমি দেখছিও না, কিন্তু কোনো অ্যাক্টিভিটিও দেখি নেই। নজরুল হাসান সাহেব, আমি কিন্তু অ্যাক্টিভিটিও দেখছি না যে তাদের যে গাড়িগুলো কোথায়। আমরা তো আগের মেয়রদের সময় আমরা সোনো ট্রাক দেখতাম, স্যানিটেশন ট্রাক দেখতাম ঘন্টায় 2, 3 বা 4 বার। এখন তো দেখি মানে এগুলি বোধহয় রাত্রে চলাচল করে যখন আমরা ঘুমিয়ে থাকি। আল্লাহ জানে, আমি খুব শক যে এটা মামদানি শেষ পর্যন্ত কি মানে তরিটা কি ডুবাই দেয় কিনা। বেচারা সুন্দর কথা বললে তো হয় না, ওটা তো বাংলাদেশের পলিটিক্স। এটাও বোধহয় প্রগ্রেসিভ পলিটিক্স এর একটা পার্ট। যারা ধনী লোক আছে বাসায় ঘুমিয়ে থাকেন, বাসা থেকে বের হওয়ার সময় গাড়ি বের করার দরকার নাই, বাসায় আপনি আটকা থাকেন, কারণ গরিবরা তো সাবওয়েতে যেমনি সেমনি চলে যাবে, ধনীরা আটকা পড়ে থাকেন। না না, আপনি যে সাবওয়ের কথা বলেন ভাই, সাবওয়ের আসতে পারতে একটু যেয়ে দেখেন কি অবস্থা। মানে কোন রকম পথ নেই, বাচ্চারা যে স্কুলে যাচ্ছে বা তারা যাবে, এই পথগুলো যদি পরিষ্কার করা যায়। শোনেন, আপনি দেখেছেন এর আগে অধ্যাপক সাহেব আরেকটা কথা বলে, উনাকে কোনো সাংবাদিকও কিন্তু এই প্রশ্নগুলি করতেছিল, জর্জরিত করতেছিল সাংবাদিক। হি ইজ গেটিং বেসিক্যালি ফ্রি রাইট। এটাও ঠিক, এটাও ঠিক। এমনকি ব্লাজিওর সময় যে প্রশ্নগুলো উঠতো বা সে সমস্ত সাংবাদিকগুলোকে সে ডেকেই নিয়ে আসতো, কিন্তু সবাইকে ডেকে ডেকে নিয়ে তাদের সাথে একটা ইন্টারাকশন ছিল ব্লাজিওর ক্ষেত্রে। আপনার তার ভালো বলেন মন্দ বলেন, আমি দেখছি প্রেস কমিউনিকেশনের দিক দিয়ে ব্লাজিও কিন্তু খুবই ভালো ছিল, একদম দাড়ি পরে সহ্য করতে পারত। এরিক অ্যাডামসও খারাপ ছিল না, ভালোই ছিল, হ্যাঁ মোটামুটি ইয়ে ছিল। কিন্তু আমি যা দেখছি এটা যদি এইভাবেই চলে, দেন এটা কিভাবে ইউ উইল রান দি সিটি রেস্ট অফ দি টাইম অর ইয়ার্স, বাট দেখা যাক, যে মানুষ তো শিক্ষা লাভ করে, আর আমরা তো বাইরের মানুষ। আপনাদের দুজনের কাছে আমার একটি প্রশ্ন আছে। আপনারা চমৎকার বিশ্লেষণ করছেন এবং প্রতিটি কথার যথেষ্ট যৌক্তিকতা দিয়েই বিশ্লেষণ করছেন। একজন সংবাদকর্মী হিসেবে আমি যে জিনিসটা একটু পর্যবেক্ষণ করেছি, যে জোহরান মামদানি যখন থেকে মেয়র নির্বাচিত হয়েছেন, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির সাথে আমি লক্ষ্য করছি আংশিক কিছু মানুষ বা আংশিক কিছু গোষ্ঠীর সাথে যোগাযোগ আছে, কিন্তু এক ধরনের কিন্তু বাংলাদেশি কমিউনিটির সমালোচনা করছে এবং একটা দূরত্ব লক্ষ্য করছি আমি। তো এই বিষয়ে আপনাদের কোনো অপিনিয়ন আছে কিনা? No, your observation is very correct. আমি যতদূর জানি যে 70,000 মানুষ, ইয়ং ছেলেপেলে, স্কুল কলেজ ইউনিভার্সিটি পার্ট টাইম জবও চেয়েছিল। অ্যাটলিস্ট আমি যতদূর জানি, এটা আমাদের নজমুল সাহেব বলতে পারবে আরো ভালো, যে 70,000 বাচ্চারা অ্যাপ্লাই করেছিল। জেনারেল প্র্যাকটিসটা হচ্ছে এদেশে কাউকে চাকরি দিকা না দেওয়া যায়, একটা লেটার দিত, 1 পৃষ্ঠার একটা লেটার। 70,000 লেটার দেওয়া খুব কঠিন বিষয় না, এটা প্রিন্ট করা রয়েছে, স্টাফিং করে তারা দিয়ে দিত, তারা কেউ কোনো রেসপন্সও পায়নি। এর ভিতরে বাংলাদেশের ছেলেমেয়েরা প্রচুর ছিল। তো যদিও ইলেকশনের পরপরই সারা দুনিয়াতে বলা হয়েছে, আপনার ইনক্লুডিং ইন্ডিয়ান পত্রপত্রিকা বা যুক্তরাষ্ট্রের সবাই বললো যে সাউথ এশিয়ান ভোট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দিস ইলেকশন। এটা আপনারা জানেন, সাউথ এশিয়ার ছাত্র এসে করলো। অথচ সাউথ এশিয়ান লোকদের যে কোনো ক্ষেত্রে এখানকার একটা কর্ম মানে কাজের সুবিধার জন্য প্রচুর লোকের তো প্রয়োজন, তো সেই ধরনের কোনো লোকজন আমি তার অ্যাডমিনিস্ট্রেশনে দেখছি না। দ্বিতীয় কথা, ইউ আর রাইট, যে যেভাবে ওই সময় বাংলায় কথাবার্তা শুরু করলো, হিন্দি, উর্দু, এমনকি পাকিস্তানি লোকদের সাথেও কথা বলছি, সেটা এখন অন্য রকম প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কিছু লোক দেখছে আনন্দ উৎসব করছে যে মামদানি শিয়া। এখন এটা মামদানির জন্য ভালো হবে কিনা আমি জানি না, কারণ শিয়ার নন শিয়া, শিয়া বা সুন্নি, এই প্রশ্নগুলো যদি ওঠে তাহলে ইন দি ফিউচার দেখা গেল ঈদের জামাতে যেখানে শিয়া হয়তো সে যে হাজির, কারণ নামাজের ভিতরে পার্থক্য আছে। যদি আবার দেখা যায় সুন্নিদের জায়গাতে যে ওনার নামাজ পড়ার প্রশ্ন ওঠে, হয়তো দেখা গেল মসজিদে ঢুকে তারপরে আবার বেরিয়ে চলে গেল। আমি জানি না হাউ ইউ উইল হ্যান্ডেল ইট। আপনার কাছে আবারও আসবো। আমাদের সাউন্ডে কি কোনো ত্রুটি আছে? ব্রডকাস্ট বিভাগকে বলবো যে সাউন্ড এটা ইকো হয়েছে। আমরা
আমি পেয়েছি। আচ্ছা, আমি এখন সারোয়ার ভাইয়ের কাছে যাব। সারোয়ার চৌধুরী, সিপিএ, উনি বাংলাদেশে আছেন। বাংলাদেশের নির্বাচনী আবহ নিয়ে একটু কথা বলবেন, যদিও উনি সবসময় ট্যাক্স নিয়ে কথা বলেন। তো আমি সারোয়ার চৌধুরীকে অনুরোধ করব যে নিম্ন আয়ের মানুষ যারা যুক্তরাষ্ট্রে আছে তাদের ব্যাপারে এই ট্যাক্স রিটার্নে কোনো রকম সমস্যা হবে কিনা। পাশাপাশি আপনার কাছে প্রশ্ন থাকবে, বাংলাদেশি নির্বাচনকে কেমন দেখছেন, নির্বাচনী আবহ নিয়ে আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলতেন। সারোয়ার চৌধুরী, আপনি কি আমার কথা শুনতে পেয়েছেন? আচ্ছা বলেন। জি, আমি এখন বাংলাদেশের একটা প্রত্যন্ত গ্রামাঞ্চলে আছি, কক্সবাজারের। এখানেও কিন্তু ঠান্ডা পড়ছিল গতকাল, আমার গলা ভেঙে গেছে। ওই নির্বাচনে কিছু কাজকর্মে জড়িত ছিলাম, এদিক ওদিক যাচ্ছিলাম, সেই জন্য ঠান্ডা লেগেছে। এনিওয়ে, তো যেটা প্রাকৃতিক দুর্যোগ, নাজমুল ভাই এবং শওকত ভাইয়ের কাছ থেকে যা জানতে পারলাম, এটা এক ধরনের ডিজাস্টার সিচুয়েশনের মতোই হচ্ছে। আমার মনে হয় এই ধরনের ক্ষেত্রে সাধারণত ফেডারেল গভর্নমেন্ট যখন জানতে পারে যে এক একটা অঞ্চলে এরকম দুর্যোগ, তখন তারা কিছুদিন সময় বাড়িয়ে দিতে পারেন মানে ট্যাক্স ফাইলিং এর ব্যাপারে। যদিও আমাদের সুযোগ আছে, যখন কোনো একটা দুর্গত এলাকায় যদি আপনি মনে করেন যে আপনার ঠিক মতো ট্যাক্স ফাইল করতে পারবেন না, তখন কিন্তু আপনি অটোমেটিক এক্সটেনশন, যেটা আমরা বলি 6 মাসের অটোমেটিক এক্সটেনশন নিতে পারবেন। সুতরাং আমি দর্শক শ্রোতাদের বলছি, যারা মনে করেন যে, আমি কিছুক্ষণ আগে আমার এক বন্ধুর সাথে কথা বললাম নিউ ইয়র্কে, ও বললো যে অত্যন্ত খুবই খারাপ অবস্থা। তো আমি বললাম যে ঘর থেকে বাইরে হওয়ার দরকার নেই, কাগজপত্র যা আছে অনলাইনে পাঠিয়ে দাও, তোমার ট্যাক্স প্রিপেয়ারের কাছে, সিপি এর কাছে, এর কাছে, যেখানে ট্যাক্স ফাইল করো পাঠিয়ে দাও। আর যদি অনলাইনে দিতে না পারো, কাগজপত্রগুলো ঠিক মতো রেখে দাও। এপ্রিলের 15 তারিখ পর্যন্ত সময় আছে, আশা করি রমজানের সময় বরফ গলে যাবে, ঠিক হয়ে যাবে, তারপরে আমরা শান্তি মতো ট্যাক্স ফাইল করতে পারবো। একটু তাড়াহুড়া করার দরকার নাই, সময় আছে। আর যারা ট্যাক্স ফাইল করতে পারবেন না মনে করেন, তারা বলে দিবেন, তাদের ট্যাক্স প্রিপেয়ারকে বলে দেবেন যে এক্সটেনশনটা ফাইল করে দেওয়ার জন্য। সুতরাং খুব একটা বেশি ক্ষতিকর কিছু আশা করছি না, শুধু সময় নেওয়ার জন্য তাদেরকে একটা ফাইল করতে হবে, এটাই। নিম্ন আয়ের মানুষ যারা, অনেকে প্রশ্ন রেখেছে, নিম্ন আয়ের মানুষ যারা, তাদের ক্ষেত্রে ট্যাক্স ফাইল দেওয়ার ক্ষেত্রে বা ট্যাক্স মানে আপনার সাবমিট করার ক্ষেত্রে কোনো পরামর্শ আছে কিনা, তাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন আছে কিনা? তাদের কাছ থেকে নিম্ন আয়ের মানুষদের যেটা অসুবিধা হচ্ছে, তারা যদি ট্যাক্স ফাইলটা এই আগে করতে না পারে, তাদের যে টাকা, তাদের যে আর্ন ইনকাম ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিটের টাকা ফেরত পাওয়ার কথা থাকে, সেই টাকাগুলো বিলম্বিত হয়। সুতরাং যারা টাকা ফেরত পাচ্ছেন প্রতি বছর, তারা আর্ন ইনকাম ক্রেডিটটা পাচ্ছেন। মনে করেন একটা পরিবার 10-12 হাজার ডলার যখন ফেরত পায়, তাদের জন্য একটা বিরাট একটা সহায়তা হয়। সেই জন্য তাদেরকে বলছি, তারা যাতে কষ্ট করে ট্যাক্স ফাইল করে ফেলেন অনলাইনে, ইমেইলের মাধ্যমে তাদের কাগজপত্রগুলো পাঠান, অথবা ওয়েবসাইট আছে, বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট আছে, যেমন ধরেন যারা ট্যাক্স ফাইল করেন, এই সিপিএ দের ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে গিয়ে আপলোড করে দিলে ডকুমেন্টগুলা, এখন প্রত্যেকেরই ঘরে ঘরে ছেলে মেয়েদের কম্পিউটার আছে, বাচ্চাদের কম্পিউটার, স্কুলের কম্পিউটার থাকে, ওই কম্পিউটার থেকেও ডকুমেন্টগুলো আপলোড করে দিলে ট্যাক্স ফাইলটা অটোমেটিক হয়ে যায়। অথরাইজেশনটা দিয়ে দিলে তারা ট্যাক্স ফাইলটা করে দিতে পারি আমরা। সুতরাং ওইটাও সমস্যা নাই। তাদের কাছ থেকে যেটা নিম্ন আয়ের জন্য যেটা অসুবিধা হচ্ছে, যে তারা যদি দেরি করে, তাদের টাকা পাওয়ার বিষয়টা একটু দেরি হয়ে যায়। সুতরাং তাদেরকে বলবো, যেভাবে হোক একটা সমাধান বের করে ট্যাক্স ফাইলটা করে ফেলতে, তাহলে টাকাটা তারা যে অর্থ ফেরত পাবে, রিফান্ডটা আসবে, সেটা তাড়াতাড়ি পেয়ে যাবে। কেমন দেখছেন বাংলাদেশের নির্বাচনী পরিবেশ? নির্বাচনকে সামনে বাংলাদেশের নির্বাচন নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আমি নির্বাচন উপলক্ষে বলতে পারেন, এখানে আছি গ্রামে, আমার কিছু ছোটখাটো কৃষি কাজ আছে, এগুলা এখানে গ্রামে একটু পরিচিতি আছে, লোকজন এখানে যারা নির্বাচন করছেন তারা চায় যে আমি একটু আসি, সেই জন্য আসলাম। এখন আসলে সত্যি কথা বলতে কি, এটা আমার জীবনের প্রথম বাংলাদেশে ভোট দেওয়া। আমি যখন 22 বছর বয়স, তখন থেকে আমি দেশের বাইরে প্রতি বছর, আর এই গত 16 বছর 17 বছর তো ইলেকশন হয়ই নাই, এখানে কোনো ভোটাভুটির ব্যাপারটা ছিল না। এখন এবার এনআইডির
নিয়েছি, এখানে নিবন্ধিত হয়েছি, এখানে ভোট দেব ইনশাল্লাহ, এটাই আশা করছি। আমি কক্সবাজার থেকে গতকাল এখানে চকরি আসছিলাম, পথের মধ্যে প্রায় 3-4 বার দেখলাম যে সামরিক বাহিনীর লোকজন গাড়ি চেক করছে, প্রাইভেট কার থামিয়ে জিজ্ঞেস করলো, বলে যে কোথায় যাচ্ছেন, কোথায় আপনার দেশ, কোথায় বাড়ি, কোথায়, এই সমস্ত জিনিসগুলো আর কি। তো এই মনে হচ্ছে একটু বেশ শৃঙ্খলার মধ্য দিয়ে অথবা কড়াকড়ির মধ্য দিয়ে ইলেকশনটা হবে। আহ নির্বাচনী প্রচারের মধ্যে যা দেখতে পাচ্ছি, দুইটা জোট, বৃহৎ জোট, জামাতে ইসলাম এবং বিএনপি, এই দুটা জোটের লড়াইটা হাড্ডাহাড্ডি হবে চারিদিকে। গ্রামে গঞ্জে কিন্তু বেশ গান বাজনা সহকারে মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, আহ, এই আর কি। যে রাতে দেখি যে অনেক প্রার্থীর বাড়িতে বিরাট জটলা, তাই মনে হচ্ছে বেশ কিছু কর্মী তারা জোগাড় করেছেন এবং কাজকর্ম শুরু করেছেন। তবে ওভারঅল মানে উত্তাপটা শৃঙ্খলার মধ্যে দিয়ে হবে মনে হচ্ছে। দেখা যাক, আরো 2 দিন আছে। আজকে বোধহয় বড় ধরনের একটা মিটিং টিটিং হবে এখানে কক্সবাজার চকরিয়াতে, তারপরে কক্সবাজারে হয়েছে, মহেশখালীতে হয়েছে। এখন দেখা যাক এরপরে ঘরে ঘরে গিয়ে যদি নির্বাচনের নিয়মাবলীর ব্যত্যয় না ঘটিয়ে তারা যদি ইলেকশন ক্যাম্পেইন করতে পারে, হয়তো আরো 2 দিন চলবে ইলেকশন ক্যাম্পেইন, তারপরে 12 তারিখ ইলেকশন। সরোয়ার সাহেব, আপনি আমাদের এটা কি সাথে- সালাউদ্দিন সাহেবের এরিয়া? আমারটা সালাউদ্দিন সাহেবের এরিয়া, কক্সবাজার 1। কক্সবাজারে, বুঝছি। হ্যাঁ, সে আপনি আর কি কি, বুঝলেন, একবার- দর্শকদেরকেও একটু বলেন। দর্শকদের না, হ্যাঁ, এরকম প্রেডিকশন তো আমি নাজমুল ভাইদের মতো করতে পারি না। তবে এখানে বেশ এখানে দেখা যাচ্ছে ধানের শীষের ইয়েটা আমি বেশি আমি তো অবাক মনে হচ্ছি যে জি? যাচ্ছে, এটাই তো বড় বিষয়। সারপ্রাইজ ভাই। আপনাদের দুজনের জানো। কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে এই নির্বাচনে আমরা লক্ষ্য করছি যে খুব স্বাভাবিকভাবেই দুটো দল, মানে নির্বাচনের পূর্বে যেটা ঘটে যে পারস্পরিকভাবে একজন আরেকজনের উপরে অনেক ধরনের রাজনৈতিক চাপ সৃষ্টি করা, একজন আরেকজনের বিভিন্ন মতাদর্শ নিয়ে কথা বলা। কিন্তু আমি যে প্রশ্নটি রাখতে চাই আপনাদের দুজনের কাছে, যে এই নির্বাচনে 71কে টেনে আনা, অর্থাৎ 71-এর ভূমিকা নিয়ে টেনে আনা এবং 71-এর সময় নিজ নিজ অবস্থানকে তুলে ধরা, যে রাজনৈতিক পদক্ষেপগুলো আমরা দেখছি, যে মারপ্যাচগুলো দেখছি, এইটা আসলে কতটুকু মানে তরুণ প্রজন্ম বা যে কোনো প্রজন্মের কাছে কতটুকু যৌক্তিক বা ভালো লাগার কারণ বলে আপনারা মনে করছেন, বা আসলে কতটুকু ভালো লাগার? আমি বলি এখানে এইটা বিষয়টা হচ্ছে, সরোয়ার ভাই তো আমার মাই ডিয়ার লোক, অনেক পুরনো পরিচিত মানুষ, রাজনীতি সচেতন ব্যক্তি। আপনি দেখেন, যখন আপনার কিছু করার না থাকে, সারা দুনিয়ার রাজনৈতিক ইতিহাসটা আপনি দেখেন, যুক্তরাষ্ট্রের দেখেন, মানুষ দে মুভ ফরওয়ার্ড। দেশের ভবিষ্যৎ কি হবে, এই কারণে একটা নতুন নির্বাচন হয়, নতুন নেতৃত্ব আসে, নতুন ইকোনমিক ডিস্ট্রিবিউশনের চিন্তা ভাবনা আসে। আর আপনি ঠেলে নিয়ে যাচ্ছেন কর্নারে 71, যার সাথে আপনার কোনো সম্পর্ক নেই, পক্ষে বিপক্ষে আপনি যাই থাক না কেন। ও খেলা হয়েছে 53 বছর বয়সে। আমি 17.5 বছরের বাচ্চা ছিলাম। আমার যে দায়িত্ব এই সময় আমি তো পালন করেছি। এই নিজের কাঁধে পাকিস্তানি আর্মি রাইফেল গুলো কিনে নিয়ে আসছি। এটা হয় এই কারণে, যখন আপনার কিচ্ছু থাকে না, অন্তঃসার শূন্য, মুখ ফরওয়ার্ড করার মতো প্ল্যান প্রোগ্রাম কিচ্ছু থাকে না, তখন আপনি অতীত নিয়ে, অতীত রেফারেন্স দেওয়াটা ভালো, কিন্তু অতীত নিয়ে মারামারি গুতুগুতি করবেন, যে কথাটা আপনি বলছেন, অর্থাৎ সামনে যাওয়ার কোনো চিন্তা নেই। আমাদের সরার ভাই কক্সবাজারে থাকেন, আপনি চিন্তা করেন তো, আমাদের পারিপার্শ্বিক কি দুরবস্থা। আমাদের দেশে বন্যা ঘূর্ণিঝড় হলে কি হবে, টর্নেডো হলে কি হবে, আমরা কোথায় যাব? ভূমিকম্প হলে কিভাবে আমরা যাব? ঢাকা শহর থেকে আপনি বের হবেন কিভাবে? আপনার ইকোনমিক কন্ডিশন এখন কি অবস্থা, কি চলছে? আমরা টাকা ছাপিয়ে শত শত কোটি টাকার বিল মিট আপ করতে হচ্ছে এখন, এজ অফ রাইট নাও। ইউনূস সাহেবের ওখানে স্যার যে নেতৃত্ব দিচ্ছেন,
স্থবির হয়ে গেছে ইকোনমি। আপনি এই নিয়ে কোনো কথা বলতে পারবেন না, কারণ আপনি একদল ঠেলে নিয়ে যাচ্ছে 71 সালে। বাবা, হোয়াট ইজ ইউর ড্যাম প্রবলেম উইথ 71? ইট ইজ ডান, ফিনিশ। এখন এই দেশটাকে গড়তে হলে কি করতে হবে? ইউ মাস্ট ফরওয়ার্ড, মুভ ফরওয়ার্ড, শো মি ইউর প্রোগ্রাম। তোমার ইস্তাহারে কি আছে এটা দেখাও। কিন্তু টোটালি ননসেন্স, স্টুপিড, বৃদ্ধ বেহায়া এই পলিটিশিয়ান গুলো বারবার আমাদেরকে ওই 71-এ নিয়ে যে গুতগুতি করবে। তুমি হ্যাং করেঙ্গা, ট্যাং করেঙ্গা, এগুলো টোটালি ননসেন্স। শুধু বাংলাদেশের স্টুপিড লিটারের লোকগুলো, যাদের কোনো প্যাট্রিয়টিজম নাই, স্টেটসম্যানশিপ নাই, তারাই শুধু এটা করতে পারে। দুনিয়ার কোথাও এটা হয় না ভাই। এই কথাটা আমি একটু বলে রাখি। শওকত ভাই, এখানে যেটা বলতে চাচ্ছি আমি একেবারে এখানে কক্সবাজারটা তো আপনারা সবাই চিনেন, পাহাড়ি সমতল সবকিছু মিলিয়ে, পাহাড়ি সমতল সমুদ্র সবকিছু মিলিয়ে কিন্তু কক্সবাজার। এখানে আমি পাহাড়ি অঞ্চলে গিয়েছি, গতকাল পর্যন্ত ছিলাম আমি রামু, টেকনাফ ওদিকে ছিলাম। এখানে দেখেছি একেবারে এখানে কিন্তু এই নির্বাচনটার ব্যাপারে সবাই চাচ্ছে একটা নির্বাচন হয়ে যাক, একটা নির্বাচন হয়ে যাক। এখানে নতুন প্রজন্মের যে সমস্ত ছেলেপিলে গুলো আছে তাদের কাছ থেকে জানতে পারলাম যে তারা বেশিরভাগ ক্ষেত্রে তারা এখন কিন্তু খুব কি বলবো, ফোন লিটারেট। তারা কম্পিউটার লিটারেট জানে না, কিন্তু ফোনের ব্যাপারে সবারই কিন্তু ফোন আছে। ফোনের মধ্যে সবাই দেখি যে এই ফেসবুক আর অনলাইনের মধ্যে আছে, আর নির্বাচনী গান শুনছে। সবাই নির্বাচনটা হয়ে যাক এটাই চাই। আমি একটা নির্বাচনী জনসভায় গিয়েছিলাম, ওখানে দেখলাম আপনি যেটা বলছেন সেটা এক ধরনের আংশিক সত্য বলতে পারবো। কারণ এখানে তাদের যে পজিশনটা আছে, সালাউদ্দিন সাহেবের একটা অনুষ্ঠানে গিয়েছিলাম আমি, ওখানে দেখলাম যে তারা অত্যন্ত সংবেদনশীল 71-এর ব্যাপারে। আবার তারা কিন্তু আবার 24-এর আন্দোলনের ব্যাপারেও কিন্তু সহানুভূতিশীল। সবকিছু মিলিয়ে তারা চাচ্ছে গতানুগতিক বাংলাদেশের যে ঐতিহ্য, বাংলাদেশের যে জন্ম, তাদের যে সংগ্রাম, মুক্তিযোদ্ধারা যে জীবন দিয়েছে, সবকিছু মিলিয়ে তারা চাচ্ছে এই যে এটা ইতিহাসটা যাতে বিকৃত না হয়, ইতিহাসটা যাতে বিকৃত না হয়। ইতিহাসের মধ্যে সবকিছুই আসবে। এখন যে যারা এই যে স্বৈরাচার যে চলে গেছে সেটাও ইতিহাসের মধ্যে থাকবে। তারা যদি আবার আসে কিভাবে আসবে, অথবা তারা ক্ষমা কিভাবে চাইবে, তাদের বিচার কিভাবে হবে, এগুলাও তারা চায়। এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা নির্বাচিত সরকার না আসলে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের, বিশেষ করে আমি একজন অর্থনীতির লোক, আমার কিছু ব্যবসাও আছে, আমি চাই এখানে একটা নির্বাচিত সরকার আসুক এবং নির্বাচিত সরকারের মাধ্যমে কিছু সংস্কার যেগুলা বাকি আছে সেগুলা হোক। এটা আমার প্রত্যাশা। এবং এখানে অনেক লোকের সাথে কথা বলে, অনেক ব্যবসায়ীর সাথে কথা বলে যা দেখলাম, তারাও কিন্তু ওটা চায়। তারা চাচ্ছে না যে এটা হযবরল সিচুয়েশনের মধ্যে দেশটা। হ্যাঁ, না, ইলেকশন তো মাস্ট, এটা তো কোনো বিষয় না। ইয়ং জেনারেশন, দিস কান্ট্রি বিলংস টু দি ইয়ং পিপল। আপনার সারা দুনিয়াতে দেখেন, আপনি বাংলাদেশে আছেন, আপনি জানেন প্রায় 4.5 কোটি 5 কোটি ভোটারই হচ্ছে ইয়ং জেনারেশন। ওরা এই দেশটাকে সুন্দরভাবে নিয়ে যাক, ইতিহাস সচেতন হোক। কিন্তু বারবার আপনি আমাকে পিছনে টানার জন্য মুভ ফরওয়ার্ড না করে সামনে ইতিহাস, ভবিষ্যৎ, দুনিয়া কোথায় যাচ্ছে, কত জায়গায় যাচ্ছে, এগিয়ে যাচ্ছে সব দিক থেকে, আপনি বারবার আমার 71 সালে নিয়ে যে আপনি কি দেখাবেন? 71 সাল দেখাইছে যারা, ওরাই তো ফ্যাসিস্ট ছিল। চেতনা যেটা বিক্রি করেছে, বদমাইশি যেটা করেছে, করার ফলেই তো ওরা এখন বলল বাধ্য হয়ে যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। কত বড়! তারপরও একটা দল, একটা গ্রুপ, কতিপয় লোক আবার সেই পুরনো কাসুন্দি বিক্রি, যখন তার জন্ম হয়নি, ও জানি না কি হয়েছিল 71 সালে। ভাই, আমরা তো ছিলাম ময়দানে, আমরা জানি কে কি বাহাদুরি করেছে, কে কোথায় হয়েছে, ভারত কি করেছে, কিভাবে ঢুকছে। আমার বাড়ি যশোর ক্যান্টনমেন্টে, এ তো বড় ইতিহাস সরোয়ার ভাই। আমি জানি কি হয়েছে, কোন ব্যাংকগুলো ভারত লুট করেছে। সবকিছু মিলিয়ে আশা করি আমি 6 ডিসেম্বর, শোনেন সরোয়ার ভাই, 6 ডিসেম্বর যশোর স্বাধীনতা লাভ করে। আমরা কখনো 16 ডিসেম্বর কখনো পালন করি না, আমরা করি 6 ডিসেম্বর। আই ওয়াজ দেয়ার, আপনি ভালো করেই জানেন। আপনি যদি ইতিহাসগুলো দেখেন, আপনি কেন মেজর জলিল কথা নিয়ে আসেন না? বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশের প্রথম আপনার বন্দী যশোর ক্যান্টনমেন্টে ছিলেন তিনি। কেন? সেই ইতিহাস কোথায়? এটা তার লিখিত বই, অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা। এই গ্রন্থ দেখলেই তারা পড়তে পারবে যে সেখানে
খুলনা নিউজ প্রিন্ট এবং আপনার যশোর ক্যান্টনমেন্টে পাক আর্মির যত অস্ত্রপাতি, গোলা বারুদ, হেভি মেশিন গান থেকে শুরু করে আই ওয়াজ দেয়ার, সবগুলো লুটপাট করে তারা নিয়ে গেল। ইতিহাসে কোন জায়গায় আছে? কোথায় আছে? আপনি জেনারেল অরোরার কথা যদি ধরেন, জেনারেল অরোরা খুলনা যে স্টেট ব্যাংক অফ পাকিস্তান থেকে সমস্ত গোল্ডগুলো চুরি করছে, স্টেট ব্যাংক অফ পাকিস্তান চিটাগাং থেকে, স্টেট ব্যাংক অফ আপনার পাকিস্তান ঢাকা থেকে, রাজশাহী থেকে, আপনার সব লুট করেছে জেনারেল অরোরা। এবং আপনারা জানেন যে জেনারেল অরোরা ইস্টার্ন উইং এর কমান্ডার তিনি ছিলেন। তাকে ইন্দিরা গান্ধী বিচারের সম্মুখীন করেন গোল্ড চুরি করার জন্য বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় 71 সালে, এবং কিছুদিন পরে তাকে ডিমোট করে দেওয়া হয়, তাকে রিটায়ারমেন্ট দেওয়া হয়। ইতিহাস কথা বলে, আমরা বর্ডারের লোক, আমরা জানি মিথ্যা ভাওতাবাজি কথা বলে 71 করে একে লাভ দিয়ে পড়বেন। আপনি কি ছিলেন? আপনার বাবা দাদা 14 পুরুষ কি ছিল? সবাই ছিল মুসলিম লীগ, সেখান থেকে আসছে আওয়ামী লীগ, সেখান থেকে আসলো জাসদ, সেখান থেকে বিএনপি, কত রকম খেলা আমরা দেখলাম। আপনি আমার 71 নিয়ে যাবেন কি করে? 71-এর বিরোধিতা কে করেছে? শমি 1% যে বর্তমানে এসে নতুন প্রজন্মের কোন লোকটা, সে বিএনপি হোক, জামাত হোক, আপনার জাতীয় পার্টি হোক, এনসিপি হোক, কোন লোক 71 বিরোধিতা করে? সো দিস ইজ টোটালি ননসেন্স আর্গুমেন্ট। আমার কথা হলো শো মি ইওর কার্ড, মুভ ফরওয়ার্ড। আমার দেশটাকে ধ্বংস হয়ে যাচ্ছে। কিভাবে চিটাগাংকে আমি রাখবো? 55,000 একর এই যে জমিটা আমাদের যেটা আছে আপনার বর্গমাইল, এখানে সরার ভাই আপনার চট্টগ্রাম এলাকায় 5,000 বর্গমাইল লিখে দেওয়া হয়েছে। 5,000 বর্গমাইল। আপনি যান কালকে চিটাগাং ইউনিভার্সিটি ডকুমেন্ট দেখবেন, সেখানে হাসনাত আব্দুল্লাহ নাকি আব্দুল্লাহ নাম করে একটা হাসিনার ম্যাট্রিক পাস করা একজন মন্ত্রী, সে ছিল এই দস্তখাতে সই করা। আনফর্চুনেটলি তখন প্রেসিডেন্ট ছিলেন শাহাবুদ্দিন বিশ্বাস। আমি নিজে এর প্রচন্ড প্রতিবাদ করেছি লিখিতভাবে, এবং এটাকে ঠিক বঙ্গভবনে এখানে দিয়ে আসছিলেন গিয়াস কামাল চৌধুরী, আমার শ্রদ্ধ মরহুম গিয়াস কামাল চৌধুরী, এবং সব পত্রিকায় আসে। এই 5,000 বর্গমাইল লিখে দেওয়া হয়ে গেছে। কোন জায়গায় ইতিহাসে আছে? তাদের যে কোনো সময় তারা ঘোষণা করবে স্বায়ত্ত শাসন আমার চাই, এটা চাই, সেটা চাই, তারা করতে পারে। আপনি দেশটাকে 12টা বাজি দিয়েছেন, আবার আপনি ওখানে নিয়ে যাবেন, মানে কি পেয়েছেন? উনি যে প্রশ্নটা করলেন যে আপনার 71, আরে ভাই আমাদের ম্যাথমেটিক একটা ইয়ে আছে ইকোনমিক থিওরি, এটাকে বলা হয় রেশনাল এক্সপেকটেশন। শব্দটা দেখেন আপনি, রেশনাল এক্সপেকটেশন মানে ভবিষ্যৎ, সারা দুনিয়া যায় ভবিষ্যতের দিকে, আর আপনি ঠেলে নিয়ে যাবেন। আমার 71 কে কেড়ে নিতে আসে? কার এত বড় সাহস আছে? যদি কেউ করে, এই ডিসেম্বরে 16ই ডিসেম্বরে মোদি দিল্লিতে বলেছে পাকিস্তানকে হারিয়ে দেওয়া হয়েছে, সাবধান। বেইমানি করে আমাদের সামনে, আমরা উই আর স্টিল অ্যালাইভ। সেখানে পরিষ্কার বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা হয়েছে। আমাদের দেশের কোন প্রেসিডেন্টকে 16ই ডিসেম্বর পালনের জন্য ওই দেশে ডাকা হয় না। ইয়ার কি দিন শেষ। আল্লাহর সৌভাগ্য, আমি বাইকে পাইছি অনেকদিন পরে, বা তো চেয়ার একটু দাঁড়িয়েও রেখে দিয়েছেন আপনি, মাশাআল্লাহ সুন্দর চেহারার মানুষ, সারা জীবন শোনেন। আমার সৌভাগ্য যে আমার বয়সের আগেরটাও যুদ্ধে আমি জিতে গিয়েছি 71 সালে, আর দ্বিতীয় যে মুক্তিযুদ্ধ যেটা আপনি বললেন, এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে আমি পিছিয়ে ছিলাম না। 16টা বছর আমরা লড়াই করেছি। আই এম ভেরি প্রাউড। ইট ইজ আওয়ার প্রমিস ল্যান্ড। এই দেশটাকে সুন্দর করে তৈরি করতে হবে। 2 নম্বর মুনাফিকি, বেঈমানি, ফাঁসিকি যা করবেন না কেন, আপনি কিন্তু বিচারপতি করবে বিচার, ওই যে কি একটা কথা ছিল, আজ জেগেছে সেই জনতা। ছেলেপিলে কিন্তু স্মার্ট। আপনি যে বললেন যে ইয়ং ছেলেপিলে, এরা কিন্তু খুবই স্মার্ট ভাই। ওরা বলে দল করো কোনটা, বলবে আরে আমি তো ছাত্রলীগের লোক। আসলে কি জিনিস আপনি তার চিন্তা করেন। কথা হচ্ছে যে আমার কথা হচ্ছে যে দেশে একটা চেক এন্ড ব্যালেন্স, যেটা আমরা বলি চেক এন্ড ব্যালেন্স আসুক। এতদিন পর্যন্ত তো আমরা একদলীয় শাসনের মধ্যে ছিলাম। একদলীয় শাসনের মধ্যে তারা যা চাইতো, তাদের একটা পরিবার যা চাইতো সেটাই চলতো। তাদের যে সেই জিনিসগুলো যে আমাদের জনজীবন থেকে চলে যাক, একটা চেক এন্ড ব্যালেন্স আসুক। আপনার একটা জায়গা থাকুক যেখানে আপনি একজনের কাছে না গিয়ে বিভিন্ন সংস্থার কাছে গিয়ে আপনি বিচার চাইতে পারেন, সেই ধরনের একটা ব্যবস্থা আসুক, সেটাই আমরা চাই। সেটা হচ্ছে জনগণের একটা সরকার। আমরা অনুষ্ঠান
শেষ করতে হবে, প্রায় কারণ শেষ হলো আমাদের- আমাদের দুজনের দিয়ে। আমি লাস্টে একটা কথা বলি, আপেল মাহমুদ ভাই 71 সালে শুধু হারমোনিয়াম দিয়ে খালি গলায় একটা গান গেয়েছিলেন, যেটা সরার ভাই আপনি বললেন, আমরা মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ বলে করি, যুদ্ধ করি। আমরা শত ফুল ফোটাতে চাই, বাহাদুরির দিন শেষ, দেশে থাকি আর বিদেশে থাকি, জিহাদ জারি রহেগা। সরার ভাই উইশু গুড লাক, তাড়াতাড়ি আসেন, আসার পরে আপনি একটা পার্টি দেবেন, সেখানে আমি আরো বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আমরা সাইকেল ভাই থাকবো, থাকবে, আর আমরা আমাদের সবাই আরিফ তো থাকবো। আছেই। করি ইনশাআল্লাহ। জি। তো আপনারা আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের আলোচনা আজকের অনুষ্ঠানে অনেক প্রাণবন্ত হয়ে উঠলো, অনেক যৌক্তিক এবং গঠনমূলক কথা হলো। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, টাইম এক্সক্লুসিভ আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাইম টেলিভিশনের সঙ্গে থাকুন। ধন্যবাদ।